নজর রাখবো আগামীকাল এসআইআর বৈঠকে কমিশন কখন হবে এই বৈঠক, কারা কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে, কি উঠে আসতে পারে এই বৈঠক থেকে, আরো ডিটেইল আপডেট দেবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো আগামীকাল যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনকে কেন্দ্র করে, তার কারণ আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যের সিইওর সঙ্গে বৈঠক করবেন। আমাদের রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই রাজ্যের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা সহ 5টি রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন কার্যকর করতে পারে জাতীয় নির্বাচন কমিশন, তেমনই একটা জল্পনা রয়েছে। এই জল্পনা আরো চরম জায়গায় রয়েছে, তার কারণ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। বিশেষ করে ইআরও এবং এইআরওদের শূন্যপদ পূরণ, বিএলও নিয়োগ জানিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। গত শনিবার এবং সোমবার পরপর দুদিন রাজ্যের সিইও বৈঠক করেছেন গোটা বিষয়টিকে কেন্দ্র করে, এবং তারপর রাজ্যের বর্তমান কি প্রস্তুতি রয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে তা নিয়ে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তার প্রেজেন্টেশন তুলে ধরবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এছাড়াও যে 10টি বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে দেবেন। শুধু তাই নয়, আগামীকালকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এই বৈঠকে বিহারে কিভাবে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন কার্যকর করা হয়েছে সেই বিষয় নিয়ে বিহারের সিইও গোটা বিষয়টি তুলে ধরবেন। ফলে আগামীকাল এই রাজ্যের নিরিখে অবশ্যই বৈঠকটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আমাদের নজর থাকবে। কমিশন কি বলবো, আমি কি বলবো, আপনারা কতটা তৈরি রয়েছেন? আরে ওটা তো ওখানে মিটিং এ বলবো আমরা। এই বলি এসআইআর নিয়ে আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, প্রস্তুতি নিয়ে সেটা কি পাঠানো হয়েছে? হ্যাঁ স্যার, পাঠানো হয়েছে। কালকে যেটা আমার প্রেজেন্টেশন হবে ওটা পাঠিয়েছি। আর এবার নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। বালি ব্যবসায়ী সৌরভ রায়, তার 2 ঠিকানায় ইডি হানা। গতকাল মেদিনীপুরের বাড়ি ঝাড়গ্রামের অফিসে হানা দেয় এবং সেখান থেকে কি বাজেয়াপ্ত হয় 90 লক্ষ টাকা। ইডির হানা, আর তারপর কি কি উদ্ধার করা গেল, কি কি আপডেট পাওয়া যাচ্ছে, রাজু রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো রাজুর কাছ থেকেই। রাজু শোনা যাচ্ছে? বালি ব্যবসায়ী, তার বাড়ির ঠিকানায় 2 ঠিকানা থেকেই 90 লক্ষ টাকা। রাজু রয়েছে আমার সঙ্গে, আপডেট দেবে রাজু। দেখো, মূলত সৌরভ রায়ের এই যে 2 বাড়ি, সেই 2 বাড়ি থেকে প্রায় 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ইডি সূত্রে যেটা জানা গেছে যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা ঝাড়গ্রামের প্রায় 7টি জায়গাতে ইডি হানা দেয়, এবং সেই হানা দেওয়ার পরেই মূলত সৌরভ রায়, যে সৌরভ রায়ের নাম এতদিন ধরে শোনা যাচ্ছিল, এই সৌরভ রায় একসময় ঠিকাদার ছিল এবং পরবর্তী ক্ষেত্রে এই ঠিকাদারি ছেড়ে দিয়ে সৌরভ রায় চলে যায় বালি ব্যবসাতে, এবং সেই বালি ব্যবসাতে জানতে চাইবো রাজু, 90 লক্ষ টাকা, টাকার অঙ্কটা কম নয়। আলমারি, খাটের তলায় তাড়িয়ে তাড়িয়ে নোট রয়েছে, আর সেই জায়গা থেকে এই সৌরভ রায়ের ঠিকাদার থেকে এই পরিস্থিতিতে, এই পজিশনে আসা, উত্থান কিভাবে? দেখো, মূলত এই সৌরভ রায়ের সাথে অরুণ সারাফের যোগ ছিল, সেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, এবং ইডি যেটা মনে করছে যে অরুণ সারাফের সাথে মূলত এই যে কোম্পানি, এই কোম্পানি সৌরভ রায়ও চালাতো, এবং সৌরভ রায়ের সাথে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে, নাম এখনো পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। এরাও এই বালি খাদানের সাথে যুক্ত ছিল। এরাও বিভিন্ন জায়গায় যে মাইনিং, মূলত আরামবাগ, বাঁকুড়া, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায়, এই জায়গা থেকে সৌরভ রায়ের আরো বেশ কিছু খাদানের কথা জানা যাচ্ছে, যেটা ঝাড়গ্রাম ছাড়াও আরো বিভিন্ন জায়গায় এই সৌরভ রায় খাদানের সাথে যুক্ত। এখানে যে খাদানগুলি রয়েছে সেখানে শুধুমাত্র সৌরভ রায় দেখভালের দায়িত্ব ছিল, এবং সেই দেখভালের দায়িত্ব থেকেই সে ফুলে ফেপে ওঠে এবং বালি খাদানে তার যোগাযোগ শুরু হয়, এবং তারপর থেকে সে বালি শেয়ারও নিয়েছে। ইতিমধ্যে সিজুয়ার যে বালি খাদানের কথা জানা যাচ্ছে, সেই সিজুয়ার যে বালি খাদানের টোটাল দেখাশোনার দায়িত্ব ছিল এই সৌরভ রায়, এবং গোপীবল্লভপুরে যে বালি খাদান, সেই বালি খাদান সৌরভ রায়ের নামে। বেশ, আমতা গ্রামীণ হাসপাতাল, সেখানে উত্তেজনার পরিস্থিতি, ভাঙচুর কেন, শিশু চুরির ঘটনা, আর সিসি ক্যামেরায় শিশুকে তুলে নিয়ে যাওয়ার ফুটেজ দেখাচ্ছি, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। আর পরে চুরি যাওয়া শিশু উদ্ধার করে আমতা থানার পুলিশ।
দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ শিশু চুরির, এবং গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা ও এক টোটো চালককে। 10 দিনের শিশু যাকে চুরি করেছে, 10 দিনের শিশু বয়স তার, 10 দিন হাসপাতালের বেড থেকেই শিশু চুরির ঘটনা, এবং শিশু নিখোঁজের পরেই হাসপাতালে স্বাভাবিকভাবেই বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবার। দেখাচ্ছে সেই বিক্ষোভের ছবি। হাসপাতালের জরুরি বিভাগ, সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে, তর্কাতর্কি চলে, এবং অবশেষে উদ্ধার শিশু এবং দুজন ইতিমধ্যেই পাকড়াও। হাসপাতালের ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি। জরুরি বিভাগের সামনে রীতিমতো ভাঙচুর চালানো হয়, পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে, তর্কাতর্কি চলে, এবং অবশেষে শিশুকে উদ্ধার করা সম্ভব হয়, এবং ইতিমধ্যেই জালে দুজনকে পাকড়াও করা গেছে। দেখাচ্ছি ভিতরের ছবি আপনারা দেখছিলেন। দেখুন অ্যাম্বুলেন্সের রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। বাইরে, হাসপাতালের বাইরের ছবিও আপনাদের দেখাচ্ছি। রীতিমতো গ্রিলে, কাচে রীতিমতো বাড়ি দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার কারণ 10 দিনের শিশু চুরির ঘটনা। দেখুন দেখাচ্ছি বাইরের সেই ছবি। রীতিমতো অ্যাম্বুলেন্সে ইট ছোড়া হচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে। জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়েছে, ভিতরেও পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, বিক্ষোভ পুলিশকে ঘিরে, এবং অবশেষে সেই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। 10 দিন বয়সী শিশু, পাকড়াও করা হয়েছে দুজনকে। কারণ শিশুর পরিজনরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখুন তছনছ করে দেওয়া হয়েছে হাসপাতালের ভিতর। আমি আমার বেডে বসে আছি, আমার মা এখানে যে চেম্বারটা আছে চেম্বারে নিয়ে আসছিল। সেই বউটা নাকি আমার মাকে বলেছে বাচ্চাটা আমাকে দাও, তুমি অ্যাকাউন্ট বই নিয়ে সেন্টারে দিদিমণি রাজ্য সব আসছে ওখানে দেখাও বলেছে। খালি সেই মাত্র ঢুকেছে, সেই মাত্র তিলেকে বের করে নিয়ে চলে গেছে। আমি জানি না হাসপাতালে কি বলছে। আমার ছেলে ফিরত চাই, আমার আজকের মতো আমার ছেলেকে ফিরত দাও। আমার ছেলে কাজের মধ্যে ফিরত দাও। যে ঘটনাটা ঘটেছে আমি সবটা শুনেছি, এবং সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন শিশুর এখান থেকে শুনলাম যে পাওয়া যাচ্ছে না। আমাদের এমার্জেন্সি সব কিছু অনেক কিছু ডিস্ট্রয় হয়েছে, বরং এটাতে এই মুহূর্তে এটিএমে জালিয়াতির জাল। টাকা তুলতে গেলে এটিএমে আটকে যাচ্ছে ডেবিট কার্ড, আর মেশিনের গায়ে হাতে লেখা নাম্বার, আর সেটাই নাকি হেল্পলাইন নাম্বার। সেখানে ফোন করলেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার মালি পাঁচঘড়ায়। এটিএমে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা, এটিএমে জালিয়াতির ফাঁদ। যে ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার মালিপাঁচঘড়া এলাকার একাধিক গ্রাহক। এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনে। হেল্পলাইনে ফোন করেছি, তারপরে আমার নম্বরটা আমি বললাম, তখন মেসেজ দেখতে তো আমার অ্যাকাউন্টের মধ্যে 0 नंबर लिखा हुआ है। उसके ऊपर हमने फोन किया, उसने बोला पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। এসবিআই এর এটিএম। গ্রাহকদের অভিযোগ, এই এটিএমে টাকা তোলার জন্য কার্ড ঢোকালেই তা আটকে যাচ্ছে। অনেক চেষ্টা করেও এটিএম থেকে কার্ড বের করা যাচ্ছে না। এটিএম এর উপরই হাতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নাম্বার। মেশিনে কার্ড আটকে চিন্তায় পড়ে অনেকেই এই নম্বরে ফোন করেছেন। সেখানে ফোন করলে কারো কাছ থেকে নাম, ফোন নাম্বার, পিন জানতে চাওয়া হচ্ছে। কাউকে আবার বলা হচ্ছে ভিডিও কল করে টাকা তোলার জন্য পিন দিতে। ব্যাস, पिन दिले ही बैंक अकाउंट থেকে টাকা गायब। कार्ड एटीएम कार्ड में फंस गया, एटीएम में फंस गया। एटीएम के ऊपर एक नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फोन किया। उसने बोला एटीएम में जाइए, अपना पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। 15 मिनट तक ट्राई किया, फिर मैं घर चला गया। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। এই পরিস্থিতিতেই অনেকে প্রশ্ন তুলছেন, এটিএম এর পাহারায় তো নিরাপত্তারক্ষী থাকার কথা, কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না কেন?
কোথায় সিসি ক্যামেরার নজরদারি? এটিএম এ লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তো ব্যাংকের দেখার কথা। ব্যাংক কি আদৌ এই নজরদারি চালায়? এটিএম এর গায়ে কে এভাবে ফোন নাম্বার লিখে গেলেন? ব্যাংকের কেউ জড়িত না থাকলে কি এসব সম্ভব? প্রশ্ন তুলছেন গ্রাহকরা। মনে সংশয় নিয়ে এটিএমে যেতে হয়, এরকম একটা ঘটনা আমরা আরো আতঙ্কিত হয়ে পড়লাম। ভেতরের সাথে যোগাযোগ না থাকলে এইসব জিনিসগুলো হয় না। যাদের নজরদারি রাখার কথা তারা নেই, তো নিরাপত্তারক্ষী নেই। ব্যাপারটি বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। ভেতরে সিসিটিভি আছে, যেটার সবসময় সার্ভেলেন্স হওয়ার কথা, কিন্তু রিয়েল টাইম সার্ভেলেন্স কোনোদিন হয় না, এবং তার ব্যাকআপও কতদিন থাকে, যতটা ব্যাকআপ রাখার কথা সব এটিএমে থাকে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য, মালিপাজঘড়ায় এটিএম এর কাছে ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে বেসরকারি সংস্থা এটিএম এর দায়িত্বে তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।